নমস্কার। আজকে শ্রোতা বন্ধুদের কিছু প্রশ্ন, কিছু দিদির প্রশ্ন আরকি। তারা বাইরে থেকে করেছে প্রশ্নগুলো যে, কোন চক্র কিরকম ডিস্টার্ব থাকলে কি ধরনের রোগ হয়? আসলে আমাদের যে শরীরের যে রোগগুলো হয় বা ব্যাধিগুলো হয়, সেটা না ২ রকমের ব্যাধি। একটা হচ্ছে গিয়ে ক্রনিক ডিজিজ, যেটা আপনার জন্মান্তর থেকে চলে আসে। মানে আপনার পূর্বপুরুষেরও থাকে, সেটা আপনার এসছে। এরপরে কারোর একটা হবে। আর কিছু ডিজিজ আছে যেগুলো হচ্ছে নিজি দোষের ফলে, অর্থাৎ নিজের দোষের ফলে হয় কিছু ডিজিজ। একটা গেল ক্রনিক ডিজিজ, আর একটা হচ্ছে কি আপনার নিজের দোষের ফলে যে যে আর কি রোগগুলো হয়। এবার কথা হচ্ছে, আমরা বলি যে আমাদের নিজের দোষের জন্য তো হয় না। এটা আসলে ভুল কথা। আসলে আমরা কনসিয়াস নই, মানে সচেতন নই যে কেন হচ্ছে। তাই জন্য আমরা বলি যে এটা এক ধরনের অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। তো যাই হোক, সময় নষ্ট করব না। আহ, সেই জন্য পয়েন্ট বাই পয়েন্ট আমি এক একটা আর কি যে চক্রগুলো আছে সেগুলো ধরে ধরে, ইমব্যালেন্স কোন চক্রগুলো থাকলে কি কি ধরনের রোগ হয় সেগুলো আমি বলতে বলতে যাব। আর একটা কথা, আপনারা এই চক্র ছাড়াও অন্যভাবেও আপনাদের যে ক্রনিক ডিজিজ আছে সেগুলো দেখতে পারেন, বা আপনার যদি কোনোদিন আপনি ডিএনএ যদি দেখতে চান, তাহলে আপনি অ্যাস্ট্রোলজিতে D27 বলে একটা চার্ট হয়। যদি অন্য ডিএনএ দেখতে হয়, যে আপনি যদি পারেন দেখতে D27 চার্ট দেখতে, তাহলে আপনি সেটা করতে পারেন। অনেক খাটাখাটনি হয় সেই চার্টটা দেখতে। তো যাই হোক, শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি যে চক্রটার কথা বলবো সেটা হচ্ছে মূলাধার চক্র, যেটার এলিমেন্ট অর্থাৎ উপাদান আর্থ সাইন, পৃথ্বী তত্ত্ব, এবং যার রং হচ্ছে গিয়ে আপনার লাল। এবার এই চক্রটা যদি কোনো সময় আপনার যদি ইমব্যালেন্স হয়, তাহলে আপনি দেখবেন যে আপনার প্রায়শই অ্যাংজাইটি, মানে হচ্ছে খুব চিন্তা ভাবনা, ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, মানে আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক সমস্যা থাকতে পারে। ম্যাক্সিমাম মানুষদের দেখবেন তারপরে কনস্টিপেশন থাকে। কনস্টিপেশন মানে বুঝতে পারছেন? যাদের কনস্টিপেশন আছে একদম 110% তাদের কিন্তু মূলাধার চক্র খুবই ইমব্যালেন্স। এক্ষুনি তাদের মূলাধার চক্র ঠিক করার দরকার। প্লাস ঘুমের প্রবলেম। আর একটা হয় হচ্ছে আপনার চুল পড়ে যাওয়া। সেটা দু রকমের কারণে হয়। একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, এটা আমরা পরে আসবো। আর একটা হচ্ছে গিয়ে আপনার নর্মাল কারণে, যে মানুষের যে চুল পড়ে যায়, যেহেতু পিতৃতত্ত্বের কারক। তো এটাও মূলাধার চক্রের ইমব্যালেন্সের কারণে সেটা হয়। এবং আপনার যে লোয়ার বডি পার্টের যে পেন, অর্থাৎ ব্যথা যেগুলো থাকে আর কি, সেগুলো আপনার এই মূলাধার চক্রের জন্যই হয়। তারপর ভয় পেয়ে যাওয়া, এটাও একটা কারণ মূলাধার চক্র ইমব্যালেন্স হলে পরে। তারপরে হচ্ছে ইনসিকিউরিটি, মানে সবসময় একটা অতীতের ভয় এবং ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে থাকা। প্যানিক অ্যাটাক, অনেকের মানে নিজের মনের জগতেই তারা আর কি অ্যাটাক হতে থাকে, তারা ভাবে তাদেরকে কেউ অ্যাটাক করছে। তো সেটাও মূলাধার চক্র ইমব্যালেন্সের ফলে সেটাও হয়ে থাকে। ঠিক আছে? তো এটা গেল আপনার মূলাধারের ব্যাপারটা। এরপর আমরা স্বাধিষ্ঠানে যাব। স্বাধিষ্ঠান না, এলিমেন্ট হচ্ছে কি জল, জলতত্ত্ব। রং হচ্ছে গিয়ে কমলা। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মূলাধার চক্রের ঠিক ওপরের চক্রে অবস্থিত। এটা আসলে অ্যাকচুয়ালি নর্মালি সেক্সুয়াল ডিসঅর্ডার দেয়, প্লাস যাদের ইউরিনারি সমস্যা, ইউরিনারি ট্র্যাক্টে যে সমস্যাগুলো থাকে সেগুলো দেয়। প্লাস হচ্ছে গিয়ে আপনার মুড সুইংস গুলো দেয়, যত রকমের ইমোশনাল মুড সুইংস হয়। ঠিক আছে? এবং যত রকম পেলভিক পেন, পেলভিক ডিসঅর্ডার যত রকম থাকে, প্লাস ক্রিয়েটিভিটি ডিসঅর্ডার। ক্রিয়েটিভিটি, একটা মানুষের মধ্যে যে শৈল্পিক সত্তা থাকে, ধরুন কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো কথা বলতে পারে। তো কিছু মানুষ রিজার্ভড হয়ে যায়, তখন তাকে দেখে বুঝতে হবে যে তার স্বাধিষ্ঠান চক্রগুলো ঠিকঠাক কাজ করছে না, বা ব্লকেজ আছে, ফাংশনস করছে না। তো তখন এই জিনিসগুলো হয় আর কি। প্লাস আমি যেটা পার্সোনালি দেখেছি, দিস পিপল আর কাইন্ড অফ প্লিজার সিকার, মানে সবসময় না, মানে ওরা লোককে তেল মাখিয়েও চলে, প্লাস পিপল প্লিজিং হয়, প্লাস সবসময় একটা আরাম খোঁজে।
মানে সব সময় একটা না অ্যাডিক্টেড হয়ে যায়, মানে এরা খুব তাড়াতাড়ি দেখবেন যারা দেখবেন খুব ওই নেশা টেশা করে, দেখবেন অ্যাডিকশনে জড়িয়ে পড়ে, যে ধরনের অ্যালকোহল হতে পারে বা অন্য কোনো রকমের নেশা হতে পারে, তাদের স্বাধিষ্ঠান চক্র ইমব্যালেন্স থাকে, প্লাস সিক্স অ্যাডিক্ট হয় অনেকে। তো সেখানেও কিন্তু এই স্বাধিষ্ঠান চক্রের কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে। পরের চক্র বলবো হচ্ছে কি মণিপুর। মণিপুরের যে তত্ত্ব সেটা হচ্ছে গিয়ে এলিমেন্ট, সেটা হচ্ছে গিয়ে ফায়ার এলিমেন্ট, অর্থাৎ অগ্নি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, যার কালার হচ্ছে গিয়ে হলুদ। এবার কথা হচ্ছে, আমি দেখেছি নর্মালি যাদের মণিপুর ইমব্যালেন্স থাকে তাদের নিজেদের মধ্যেই কোনো নিজের প্রতি কোনো সম্মান থাকে না, মানে লো সেলফ এস্টিম থাকে নিজের মধ্যেই, লো সেলফ এস্টিম তো থাকে, প্লাস ফলস ইগো, ফলস ইগো থাকে। ফলস ইগো কিরকম থাকে আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে কিছু মানুষকে দেখবেন তারা হয়তো সেই জিনিসটার প্রতি কোনো ক্যালিবার নেই, কিন্তু সবাইকে মিথ্যে বলে বেড়াচ্ছে যে হ্যাঁ সে সেটা পারে। এরকম অনেক মানুষকে দেখবেন যে সে হয়তো সেই জিনিসটার প্রতি ডেডিকেটেড নয়, কিন্তু মানুষকে একটা নিচু করবার জন্যে, বা নিজে তো করতে পারছে না এক নম্বর কথা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি কাউকে করতেও দিচ্ছে না, এরকম আপনি দেখতে পাবেন, নিজেও করছে না কাউকে করতেও দেবে না। তো এরকম যদি কোনো ব্যক্তি দেখেন তাহলে আপনি বুঝবেন তার মণিপুর কিন্তু ডিস্টার্ব আছে। আরেকটা খুব ভাইটাল কথা বলবো মণিপুরের সম্পর্কে, অনেকের দেখবেন না লাংসে প্রবলেম হয়ে যায়, মানে লাং ক্যান্সার ইভেন হয় দেখবেন। তো ব্যাপারটা হচ্ছে এইরূপ ব্যক্তিকে আপনি দেখবেন সারা জীবন না শুধুমাত্র অহংকার করে এসছে। কিরকম অহংকার, মানে আমি সত্ত্বাটা অনেক বেশি। দ্বিতীয় কথা হচ্ছে কি, এরা লোককে প্রচুর গালিগালাজ করে, মুদ্রা কথা হচ্ছে গালিগালাজ করে। শুধুমাত্র আমি তত্ত্ব থাকলেও এখানে অতটা খারাপ করে না যতটা পরিমাণে নিজের মুখের ভাষাকে খারাপ করে, এরম লোক, এরম লোক আর কি দেখা যায় বিনা কারণে। তো এদের কিন্তু এই সমস্যাটা আছে। তো লাং ক্যান্সার হয় এরকম মানুষকে আমি দেখেছি, যে যারা প্রচুর আর কি গালিগালাজ করেছে জীবনে, পরে লাং ক্যান্সার হয়ে গেছে। তো শারীরিক ক্লান্তি থাকে এর ফলে। এরপরে যেটা বলবো আমরা হচ্ছে গিয়ে হার্ট চক্র, মানে হৃদয় চক্র। এদের এলিমেন্ট হচ্ছে এয়ার, বাতাস, আর কালার হচ্ছে গিয়ে গ্রিন কালার, সবুজ কালারের হয়, সবুজ রং। এরা না নিজেকে আনর্দি মনে করে, মানে এদের কোনো যোগ্যতা নেই, এরা সবসময় ভাবে যে ঈশ্বর আমাকে যে জিনিসটা দিয়েছে সেটা কমপ্লিট নয়, যদি ইমব্যালেন্স থাকে। আর ব্যালেন্স থাকলে তো তারা পুরোপুরি ডিভোটেড টু দি গড, আর ঈশ্বরের প্রতি তারা সবসময় তারা ডিভোটেড থাকে, মানে সমর্পিত থাকে। কিন্তু ইমব্যালেন্স থাকলে কি হয়, এই যে আজকে আমরা কিন্তু ব্যালেন্স থাকলে না, ইমব্যালেন্স থাকলে কি কি সমস্যা হয় সেটা আর কি বলি। নিজেকে আনর্দি বলে মনে করা, নিজের ইমোশনকে না মানে মানে জমা করে রাখা নিজের ভেতরে, মানে ধরুন কোনো খারাপ হয়েছে ভালো জিনিসটাকে এক্সপ্রেস করতে পারে না। তো জন্মান্তর ধরে মানে বছর পর বছর ধরে এই ধরনের ইমোশনাল ক্লগ, ইমোশনালের একটা জটিলতা তাদের মধ্যে তৈরি হয়। হার্ট চক্রে জটিলতা তৈরি হলে পরে সেটা স্বাধিষ্ঠানে গিয়েও লাগে, ফলে কিন্তু এই ব্যক্তির এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। এইরূপ ব্যক্তিকে আপনি দেখবেন কম বেশিরভাগ সময় কাউকে বিশ্বাস করতে পারে না। বিশ্বাস মানে বিশ্বাস এদের কাছে নেই। এরা না নিজেকে বিশ্বাস করতে পারে ঠিকঠাক করে, না অপরকে বিশ্বাস করতে পারে, এরকম হয়। তারপরে দেখবেন অফিস কাচারিতেও দেখবেন নিজের প্রতি যেহেতু মানে কোনো কনফিডেন্স নেই, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে নিজেকে আনঅর্দি ফিল করা। তো সেই ভয়ে ইমব্যালেন্স থেকে সব ধরনের প্রবলেম এখানে আসতে পারে। ভয়ে দেখবেন বসের পাশাপাশি বেশি থাকা, বসকে প্লিজ করবার চেষ্টা। আপনি দেখবেন অনেকে দেখবেন সবসময় বসের হয়ে কথা বলে, দেখবেন অনেকেই আছে এরকম, মানে যারা নিজেদের আখের গোছানোর জন্য পাশাপাশি থাকে। তো ওদের হার্ট চক্র বলে কিছু নেই, মানে ব্যাপারটা হচ্ছে কি এরা না পশু টাইপ অ্যাকচুয়ালি হয়ে যায় যদি ইমব্যালেন্স থাকে। ঈশ্বর ঈশ্বরের যদি শরণাপন্ন হয় বা ঈশ্বরের প্রতি যদি ভক্তি শ্রদ্ধা এগুলো যদি থাকে, বা নিজের প্রতিও ইনফ্যাক্ট, তাহলে তাদের তখনই একমাত্র হার্ট সেন্টার যেটা আছে সেটা একমাত্র ব্যালেন্সড হবে। আদারওয়াইজ এটা কোনো মানে কোনোভাবেই হবে না। যতটা ভালো তার ঠিক ততটাই খারাপ আর কি।
পরের যেটা আমরা যাব, বিশুদ্ধি চক্রের কথা বলবো। অনেকের দেখবেন না থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম থাকে, থাইরয়েড গ্ল্যান্ড। অনেককে থাইরয়েড গ্ল্যান্ড এমনকি কেটে কিন্তু বাদ দিতে হয় কোনো কোনো সময় আর কি, সেখানে থাইরয়েড ক্যান্সার বা এরকম জাতীয় কিছু হলে পরে হয়। এটা যে বিশুদ্ধ চক্রের খারাপ হওয়ার জন্য হয়। এদের এরা কেন হয় আমি আপনাকে বলছি, খুব ইন্টারেস্টিং। এবং জীবনের প্রথমে কিন্তু এরকম থাকে না। আসলে ব্যাপারটা কি হয়েছে, এরা না যত বড় হয় কিছু মানুষ না ম্যানিপুলেট করতে থাকে মানুষকে, মানে যে কথাটা সত্যি কথা বলার দরকার সেটা হয়তো বলবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিজেকে প্রমাণ করবার জন্য সামান্য আপনার একটু ম্যানিপুলেশন করে। তো একটু করতে করতে একসময় না প্রচুর জমে যায়। এরা ভাবে এরা হয়তো মানে দুনিয়ার সাথে হয়তো ডিল করছে, আসলে ব্যাপারটা আসলে তা নয়। দুনিয়াকে ডিল করতে গিয়ে কিন্তু তুমি তোমার নিজেকে ক্ষতি করে ফেলছো। থ্রোট ক্যান্সার পর্যন্ত দিতে পারে। ক্যান ইউ ইমাজিন? আপনি মানে ভাবতে পারছেন থ্রোট ক্যান্সার পর্যন্ত দিতে পারে। মিথ্যে কথা বলা, যে জীবনে যত বেশি মিথ্যে কথা বলেছে বা মিথ্যে কথা না বললে পরে বিশুদ্ধ চক্র কিন্তু খুব একটা কিন্তু ডিট্রিমেন্টাল হয় না, খারাপ হয় না। এবার আপনি আহ, লোককে প্যাঁচে ফেলবার জন্য কিরকম ম্যানিপুলেশন করেছেন সেটা তারাই বলতে পারবে। ঠিক আছে, দেখুন আমাদের শরীরের যে হরমোনস গুলো আছে সেগুলোর এমনি এমনি ডিসঅর্ডার হয়নি, একদিনে তো হয়নি, তাই না? আমাদের শরীরে যে থাইরয়েড যে গ্ল্যান্ড আছে, প্লাস আমাদের শরীরের যে সমস্ত হরমোনাল ব্যালেন্স গুলো নষ্ট হয়, সেগুলো কি একদিনে হয়েছে? সেগুলো তো একদিনে হয়নি। তো হয়েছে কেন? আমাদের নিজের কাজকর্ম, আমাদের নিজেদের কর্মই ঠিক নেই, সেই জন্য এগুলো ডিস্টার্ব হয়েছে। এটা সত্যি কথা বলতে মানে নিজেকে গার্ড করার জন্য এটা সত্যি কথা বলতে পিছু পা হয় না, কিন্তু যখনই আপনার দেখবেন কাউকে বাদ দিয়ে দিতে হবে কোনো সেন্টার থেকে, বা ধরুন কাউকে মানে একটু ডিমিন করতে হবে, নিচু করতে হবে, তখন কিন্তু এরা প্রচুর পরিমাণে নিজেদের গলার আওয়াজ তখন প্রচুর বেড়ে যায়। যারা তারস্বরে কথা বলে, মানে বিশাল জোরে, মানে মধু কেউ দেয়নি আর কি গলাতে, তো এরকম অবস্থাতে তখন কিন্তু বিশুদ্ধ চক্র খারাপ হয়। আমি বহু লোককে দেখছি গালাগাল করতো, চেঁচামেচি করতো, হয়েছে তাদের থ্রোট ক্যান্সার হয়েছে, কিছু করার নেই। এবার এইটার সাথে বিভিন্ন আধ্যাত্মিক মানুষদেরকে তুলনা করতে যাবেন না, কারণ তারা লোকের রোগ নিজের মধ্যে তারা নিয়ে নিতে জানতো, সেটার ফলে হয়েছে। এবার কথা হচ্ছে গিয়ে তারা যে পরিমাণ ডিভোটেড থাকে, একটা মানুষের যদি তার কাজকর্মগুলো ঠিক থাকতো আজকে, সব মানুষেরই, তাহলে তার না সমস্ত তার চক্রগুলোর সেন্টারগুলো ব্যালেন্স থাকতো এবং পরিষ্কার থাকতো। কিন্তু সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি, আপনারা যদি দেখেন খুব ভালো করে। স্পেস এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, যার কালার হচ্ছে গিয়ে নীল। বিশুদ্ধ চক্রের কথা বলছি, তো স্পেস মানে ভাস্ট। স্পেস মানে বুঝতে পারছেন কতটা, মানে কি বলবো, সাটেল, সূক্ষ্ম কতটা। তো যে সমস্ত মানুষদের দেখবেন কথা কম বলে, মিথ্যে কথা বলে না, ভেতর থেকেও সাইলেন্ট, বাইরে থেকেও সাইলেন্ট, যার যতটা খুশি বললো, যখন যেটা বলার সেটা বললো, বলে কোনো তর্ক বিতর্কতে এরা জড়ায় না, বললো, ডান, ইট ইজ দেয়ার, শেষ। তাদের বিশুদ্ধ চক্র অ্যাটলিস্ট কোনো ক্ষমতাশালী না হলেও তারা ব্যালেন্সড থাকে, কোনো প্রবলেম দেখা যায় না। সবার যে হয় কিন্তু তাই আপনি দেখতে পাবেন না, সবাই থাইরয়েডের প্রবলেম আছে এরকম নয়, কারো খুব বেশি থাকে, কারো কিছু কম থাকে, তো ডিপেন্ড করছে। এবার সবাই বলবে যে মহিলাদের বেশি হয়, এরকমটা নয়। এরকমটাও নয় যে হ্যাঁ মহিলাদের বেশি, তার মানে মহিলাদের বেশি হয় তার মানে এটা আপনাকে বুঝতে হবে যে আপনার ভেতরে, মানে আপনার যে অন্তর জগতে আপনি খুব বেশি কথা বলেন, মানে আপনি নিজের সাথে নিজে বেশি কথা বলেন। নিজের সাথে নিজে বেশি কথা বলাটা ঠিক নয়, এটা মেন্টাল ডিসঅর্ডারও চলে আসতে পারে, তো বি কেয়ারফুল। তো ফলেও কিন্তু তখনও কিন্তু থ্রোট স্পেস এলিমেন্টকে আপনি ঘেটে দিচ্ছেন, আপনার যে স্পেস এলিমেন্ট আছে, অর্থাৎ যা কিছু নেই সেই এলিমেন্টকে আপনি ঘেটে দিচ্ছেন, হুইচ ইজ নট গুড, যেটা ঠিক নয়।
ঘাড়ে ব্যথা হতে পারে, এইসব মানুষ দেখবেন ঘাড়ে প্রচুর ব্যথা হয়, নেক পেনস, ঠিক আছে, এগুলো হয় এবং ব্যথা দীর্ঘদিন থাকে। শোল্ডারে ব্যথা হয়, সারা জীবন মানে ম্যাক্সিমাম দিনই থাকে শোল্ডারে ব্যথা, ঘাড়ে ব্যথা, ও উপর থেকে রেহাই পাবে না, কারণ তার মানে আপনার বিশুদ্ধ চক্র খারাপ, আপনার বিশুদ্ধ চক্র গেছে, তার কেটে গেছে বিশুদ্ধ চক্রের। নেক্সট হচ্ছে গিয়ে থার্ড আই, যেটা কি আজ্ঞা চক্র বলে আর কি। এইটার ডিসঅর্ডার, এটা ইন্ডিগো কালার হয়, এটার এলিমেন্ট হচ্ছে লাইট, মানে হচ্ছে কি একদম স্ফটিক লাইট, উজ্জ্বল আলো। অনেকে দেখবেন সাদা আলো দেখতে পায়, উজ্জ্বল আলো দেখতে পায়। তো এটা থার্ড আই কে রিপ্রেজেন্ট করে। থার্ড আই এর প্রবলেম হলো কিন্তু অনিদ্রা, কারণ সেখানে মেলাটোনিন হরমোন ঠিকঠাক করে ক্ষরণ হয় না, তাই অনেকে দেখবেন ঘুমের সমস্যা আসে। নেক্সট হচ্ছে গিয়ে জীবনে আনন্দ অনুভূতি হয় না, মানে জীবনের আনন্দ বলতে গেলে শুধুমাত্র বাইরে গেলাম, ঘুরলাম, খেলাম, তাহলে আর জীবনের আনন্দ সেটা নয়। মানে চুপ করে বসে আছি, সেখানেও একটা আনন্দ আছে। চুপচাপ বসে আছি, সেখানেও একটা আনন্দ আছে, একটা পিস আছে, একটা শান্তি আছে, সেটা জীবনে কোনোদিনও অনুভূতি হয় না। মাথা ব্যথার, মাথা ব্যথা হয় এই রোগ ব্যক্তিদের দেখবেন, যখনই থার্ড আই ব্লকেজ থাকে আপনার মাথা ব্যথা হতে পারে প্রচন্ড। কিছু মানুষদের মাইগ্রেনের সমস্যা থাকে, চোখের কিছু প্রবলেম থাকে বিশেষ কিছু। তো তখন দেখবেন যে এই থার্ড আইয়ের তখন সমস্যা থাকতে পারে, বিশেষ করে মাইগ্রেনের প্রবলেম, মাথা ব্যথাটা বেশি হয়। মাথা ব্যথার প্রবলেমটা ম্যাক্সিমাম সময় যাদের থাকে এটা হয়। প্লাস আমি দেখেছি এটা স্পিরিচুয়াল ডিসকানেকশন ফিল করে, মানে এদের কাছে, এরা বোঝে জ্ঞান ট্যান আছে, কিন্তু ধ্যান মেডিটেশন এদের দ্বারা হয় না। মানে আপনি যে বসে থাকবেন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করলে এদের পাগল পাগল মনে হয় নিজেকে। তো আপনি তখন বুঝবেন যে আপনার আজ্ঞা চক্র ডিস্টার্ব আছে, বা আপনার আজ্ঞা চক্রগুলোকে চক্র ঠিকঠাক ডেভেলপ নয় বা পরিষ্কার নয়। এবার লাস্ট চক্র বলি, ক্রাউন চক্র, মানে সহস্রার চক্র। সহস্রার চক্র আমি দেখেছি, সহস্রার চক্র না আমাদের মানে বলতে গেলে এটা শেকড়, আমাদের শরীরের যত মানে নার্ভের এন্ডিংস গুলো আছে সব একটা পুটলি মেরে আমাদের মাথার উপরে অবস্থিত। তার ওপরে মানে মাথা থেকে সামান্য ওপরে, মানে একটা ভাসমান অবস্থাতে লেভিটেট করছে সহস্রার চক্র। ওটা পুরো কন্ট্রোল আমাদের শিকড়ের, মানে আমাদের শরীরের যে যাবতীয় নার্ভ এন্ডিংস, মূল আধার, মূল আধার বলছি না, মূল আধার মানে আমি মূলাধার বলছি না, মূল আধার মানে টোটাল শরীরটার যে মূলের যে আধার, নিভ, সেটা আমাদের সহস্রার চক্রের হাতে আছে। তো একটা মানুষ যখন দেখবেন প্যারালিসিস হয়ে যায়, অর্থাৎ পড়ে যায়, পুরোপুরি বডি পড়ে যায়, দেখুন শুধুমাত্র আপনার মূলাধার চক্র খারাপ হলে হয়ে গেলে আপনি হাঁটতে চলতে পারবেন না, কিন্তু উঠে হয়তো বসতে পারবেন। কিন্তু যেদিনকে আপনার সহস্রার চক্র ডিস্টার্ব হয়ে যাবে না, সেদিনকে আপনি প্যারালিসিস হয়ে যাবে। এই যে কিছু মানুষ প্যারালিসিস হয়ে যায়, বেডে পড়ে যায় আর কি, মানে আর উঠতে পারে না কোনোদিনও, দেখবেন এরকম মানুষ আছে। তাই সহস্রার চক্র পুরোপুরি ডিস্টার্ব, পুরোপুরি ডিস্টার্ব। আপনার শরীরে মানে কি বলবো, যত ইনফরমেশন, মিস ইনফরমেশন দাও সব সহস্রার চক্র করতে পারে যদি সেটা ইমব্যালেন্স থাকে। সহস্রার চক্র আপনার জীবনে প্রবল আসক্তি তৈরি করতে পারে, আপনার কোনো আইডিয়াই নেই যদি ইমব্যালেন্স থাকে। সেখান থেকে ও একের পর এক চক্রগুলোকে ডিস্টার্ব করতে থাকবে। মানে গাছের শেকড় যেখানে আছে সেই জায়গাটার ভিত ঠিক নেই, সেখানে পোকা মাকড় ভর্তি, পরিষ্কার নয়, নোংরা পড়ে আছে, তাহলে আপনার পুরো বডিটা কিরকম তৈরি হবে তো সেটা ভাবুন। সবচেয়ে শক্তিশালী যদি কিছু চক্র হয়ে থাকে তাহলে এটা সহস্রার চক্র। এরা দেখবেন ধর্মভীরু হয়, এমনকি লোক ঠকানোর কাজও এরা মাহির যখন ইমব্যালেন্স থাকবে। আর সেম লোকই যার ব্যালেন্সড আছে সে ঈশ্বর তুল্য হয়ে যায়, তাকে আপনারা প্রণাম করতে চান, আপনারা তার সাথে দেখা করতে চান, তার সাথে কথা বলতে চান। তো বুঝতে পারছেন কি বলছি, তার কাছ থেকে গাইডেন্স নিতে চান, সেম যার ব্যালেন্সড আছে। তো বুঝতে পারলেন মানে আমাদের শরীরের যে চক্রাস গুলো রয়েছে, যে চক্র সিস্টেম গুলো রয়েছে, সেগুলো পরিষ্কার না থাকলে কি ধরনের রোগ ব্যাধি এগুলো আসতে পারে। আপনাকে যেগুলো বললাম সেগুলো মানে আমি তো দেখতে যাচ্ছি না কার কি প্রবলেমটা আছে বা বুঝতে পারছি না। তো এইভাবে জাস্ট একটু আর কি বলার চেষ্টা করলাম যতটুকু সময়ের মধ্যে হয়। এবার এই চক্রগুলোকে ঠিক করা কি যায় না? হ্যাঁ, অবশ্যই যায়।
অবশ্যই যায়, তবে আমি তো এগুলো বলি না, কারণ আমি গুরু নই। গুরু ছাড়া এগুলো বলা উচিত নয়। তো আপনারা যদি যথাযথ যদি গুরু পান বা গাইডেন্স যেখান থেকে পান, সেখান থেকে আপনাদের যে প্রবলেমগুলো আমি বললাম, এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে ঠিক করবার চেষ্টা করুন। আমাদের চক্র যদি, প্রত্যেকটা চক্র যদি প্রপারলি হিলড থাকতো, মানে প্রপারলি যদি ফাংশনস করতো, তাহলে কিন্তু আমাদের শরীরে খুব পরিমাণে জটিল ব্যাধি পড়ে গেছে আর উঠতে পারছে না। সামান্য ঠান্ডা লাগে যাদের, বিশুদ্ধ চক্র তখন তাদের সামান্য উইকেন্ড হয়। তবে অনেক সময় শরীরে যখন হিলিং এর কাজ চলে, মানে শরীর যখন রিপেয়ার মোডে থাকে, তখন কিন্তু মানুষের ঠান্ডা লাগতে পারে, কারণ সে যখন বডি ক্লেন্সিং প্রসেসের জন্য, তখন সেগুলোকে বাইরে বার করা, ফ্লুইড তৈরি করে সেগুলোকে বাইরে বার করা, শরীর শুদ্ধিকরণের জন্য বিশুদ্ধ চক্রই কাজ করে। অর্থাৎ আমাদের ঠান্ডা যে লাগে সেটা বিশুদ্ধ চক্রের জন্যই লাগে। বিশুদ্ধ চক্রের জন্যই লাগে। বিশুদ্ধ চক্র এখানে দুটো কাজ করে। ঠান্ডাটা লাগিয়ে আপনার শরীরে যত ইম্পিউরিটিস আছে, অর্থাৎ শুদ্ধিকরণ, বিশুদ্ধি কথার অর্থ হচ্ছে শুদ্ধি। তো শুদ্ধিকরণের কাজ একমাত্র বিশুদ্ধি চক্রই করে। ওখান থেকে আমি সত্যযুগ বলি। বিশুদ্ধি, আজ্ঞা, তারপর হচ্ছে সহস্রার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পারেন। আরেকভাবে আপনারা দেখতে পারেন, আপনার যদি কোনোদিনও ডিএনএ দেখতে হয়, মানে আপনার ফ্যামিলি হিস্ট্রি দেখতে হয় কোনোদিনও, তাহলে আপনি D27 বলে একটা চার্ট আছে, ভামসা চার্ট বলে। মানে আপনি দেখবেন না, কিছু কিছু মানুষের বাড়ির লোক জন্ম জন্মান্তর ধরে সাধনা করে গেছেন, মন্ত্রজপ করে গেছেন, বা সেই ব্যক্তি খুব পুণ্য আত্মা কিনা যদি দেখতে হয়, আপনি দেখবেন D27 এই ব্যক্তির গজকেশরী যোগ থাকতে পারে, বা সূর্যের প্লেসমেন্ট খুব ভালো হতে পারে, স্যাটার্নের প্লেসমেন্ট খুব ভালো হতে পারে। এবার যারা সেটা অবভিয়াসলি, এই ম্যাক্সিমাম যারা জ্যোতিষী হয় তারা দুটো চার্টই মেনলি তৈরি করে। এক হচ্ছে D1 আর D9, ব্যাস, গল্প শেষ। কিন্তু এছাড়াও আমি মনে করি যে D1 তো ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে সমস্ত ডিভিশনাল চার্ট তৈরি হয়েছে। D9 ইম্পর্টেন্ট, D10 ইম্পর্টেন্ট, মানে আপনার কি কর্ম, পৃথিবীতে আপনি এসেছেন কি, উদ্দেশ্যটা কি, জীবনের আপনার উদ্দেশ্যটা কি দেখা উচিত। D60 দেখা উচিত, ষষ্ঠী আমসা চার্ট, অ্যালং উইথ D27। কিন্তু D27 প্রচুর খাটনি হয় করতে গেলে। মানুষের তো সময়ও নেই, ধৈর্যও নেই, মানুষ সেই কি বলবো, ম্যাক্স টু ম্যাক্স বলা ভালো, মানুষ সেই পেমেন্ট, মানে একটা মানুষের তৈরি করবার জন্য যে খাটনিটা আছে সেটাও মানুষ দিতে পারবে না সেই D27 করতে গেলে। তো যাই হোক, আজকে এই অবধি থাকুক। আপনারা সবাই ভালো থাকবেন। যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা কনসালটেশন নিতে চান, তারা চ্যানেল দেওয়া ডেসক্রিপশন নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ আসি, ধন্যবাদ।